বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, এবং আমার ডানে রয়েছেন শাহ মখদুম ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বি.এম. শামসুল হক জুয়েল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে নানা রকমের সংকট আছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জনগণকে খুবই, আমি বলবো যে অস্বস্তির মধ্যে রেখেছে এবং খুবই উদ্বেগের মধ্যে রেখেছে, সেটা হচ্ছে হাম, এবং দ্বিতীয়টি হচ্ছে শিশু ধর্ষণের ঘটনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের মধ্যে এই ধর্ষণকারীকে, রামি স্যার, একে 1 মাসের মধ্যে তার বিচার নিশ্চিত করা এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া, এবং সর্বোচ্চ শাস্তি তিনি উল্লেখ করেছেন যে মৃত্যুদণ্ড। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু বুঝতে চাই যে এই সংকটগুলোর কারণ অফকোর্স, এবং একই সঙ্গে যেভাবে সরকার মোকাবেলা করবার চেষ্টা করছে সেগুলোকে আপনারা কীভাবে দেখেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা রাখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকের সহালোচক এবং সুপ্রিয় দর্শক। আপনারা চাইলে দুটো বিষয়কে আলাদা করে আলোচনা করতে পারেন। জি জি, হাম একটা ট্র্যাজেডি হিসেবে আবির্ভূত হয়েছে, এবং আমরা ইউনিসেফের একটি সংবাদ সম্মেলন দেখলাম। তারা 15 বার অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে, এবং সেই সতর্ক বার্তা তারা রিড করতে পারেনি। দে পেইড নো হিট। এবং এইভাবে ট্র্যাজেডি ঘটেছে যে একটি কাপেলের 10 বছর পরে একটি বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটা যখন মারা গেল হামে, একটা হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, এইভাবে যে হৃদয় বিদারক যে কান্না সেই কাপলের, এটা হৃদয় ভেঙে দেয়। তো আমি মনে করি একটা তদন্ত হওয়া উচিত, হু ইজ রেসপন্সিবল। ওনার বান্ধবী, ইউনূস সাহেবের বান্ধবী, যাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেইখানে এই অর্নিং পাওয়ার পরেও হামের টিকা কেন বাংলাদেশে যথাসময়ে আনা হয়নি এবং হামের টিকা দেওয়া যায়নি, এর দায়িত্ব নির্ধারণ করে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করা উচিত বলে আমি মনে করি। এবং এখানে যদি ক্রিমিনাল নেগলিজেন্স থাকে তাহলে এটা ক্রিমিনাল অফেন্স, এবং তাহলে এটা কনস্ট্রাকটিভ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সো এটা ম্যানসলেটার হবে। সো আমি মনে করি যে এইটা ডেফিনেটলি একটা তদন্ত হয়ে রেসপন্সিবল পার্সন যারা, তাদেরকে প্রয়োজন বোধে বিচারের সম্মুখীন করতে হবে। আমরা বিভিন্ন সিন্ডিকেট আওয়ামী লীগের 15 বছরে দেখেছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর কোনো সিন্ডিকেট দেখতে চাই না। সুস্বাস্থ্য চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটা, এবং সেই সাথে আমরা বলবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যাতে উন্নত হয়, সব কিছু যাতে রাজধানীতে আনতে না হয়। আমাদের মন্ত্রী এমপিরা এবং রাষ্ট্রপতি তারা বাংলাদেশে যে চিকিৎসা বহাল আছে সেই চিকিৎসা তারা বাংলাদেশে নেবে। আমরা সর্বশেষ দেখলাম আমাদের চুপ্পু সাহেব ওনার নাতিপুতি নিয়ে 22 জুনিয়া উনি লন্ডনে যেয়ে বাজার করলেন ইন দ্য নেম অফ ট্রিটমেন্ট। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার, এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে একটা ইনসাল্ট। সেইখানে আমাদের উদাহরণ আছে, এইখানে বিচারপতি শাহাবুদ্দিন ছিল, ওনার নামে নাম, উনি বিদেশে কখনোই চিকিৎসা নেননি। এবং মাহাথির মোহাম্মদ, তার যখন হার্ট অপারেশন হয়েছে, উনি বলছেন আমি মালয়েশিয়াতে চিকিৎসা নেব। এইগুলো ওনারা জানেন, তারপরে ওনারা লজ্জিত হয় না। বাংলাদেশের প্রেসিডেন্ট যখন হাসি কাশির জন্য বিদেশে চিকিৎসায় যায়, সেটা জাতিকে লজ্জিত করে, এবং এই টাকা তারা যাদেরকে নিয়ে যায় সেই টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন আসেন রামিসা। এটা অত্যন্ত লজ্জাজনক যে একসাথে 4-5টা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। একটা চিটাগংয়ে, একটা খুলনায়, একটা ঢাকায়। এবং এই ধরনের যখন সেন্সিটিভ ঘটনা ঘটে, আমরা তখন দেখি রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়ে তার বিচার করার জন্য। এইটাই কিন্তু প্রমাণ করে যে আমাদের বিচার ব্যবস্থা ভঙ্গুর এবং ডিসফাংশনাল। বিচার ব্যবস্থা তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু রাষ্ট্র যেখানে ইন্টারভেন করে সেখানে আমরা দেখতে পাই ট্রায়াল কোর্টে খুব দ্রুত বিচার নিষ্পত্তি হয়, কিন্তু ট্রায়াল কোর্টের পরে আরও মিনিমাম 4টা স্টেপ থাকে। একটা হলো এপিল, তারপরে হলো আপনার এপিলের ডিভিশন, রিভিউ, প্রেসিডেন্টের মার্জনা। এগুলো করতে করতে ওই যে স্লো গতি, যে আগের অন্য মামলার যে গতি, সেই গতিতেই চলে। আপনি হয়তো স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য
1 মাস 2 মাসে একটা মামলা নিষ্পত্তি করতে পারবেন, কিন্তু সেইটার বিলম্ব আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আমাদের ফলটি বিচার ব্যবস্থার জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, যেটা আমরা দেখতে পাচ্ছি সিনহা মার্ডার কেস, এবং এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। সাগর রুনির মামলার এখন পর্যন্ত আমরা তদন্ত দেখতে পাইনি। তো তদন্ত শেষ হয় নাই, 120 বার সময় নিয়েছে, এবং এইটা বোধহয় 13 বা 14 বছর অতিবাহিত হয়েছে। সো তার মানে ওভারঅল যে আমাদের বিচার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ফলটি। সেক্ষেত্রে আপনার মনে আছে চায়নাতে দুধের সাথে মেলামাইন মিক্স করে কিছু শিশু হত্যা হয়েছিল, সেইখানে 3 মাসের ভিতরে চায়না সেই অপরাধীকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়েছে। তাহলে বাংলাদেশে প্রয়োজন বোধে এই, আমি যদিও 100% সমর্থন করি না, তারপর এই চাইনিজ যে বিচার ব্যবস্থার মডেল সেইটা আনা যায় কি না, অথবা যে শরিয়া আইন, যে সৌদি আরবে এখনও যে ওপেন জায়গায় আপনার বিহেডেড করা হয়, সেইটা ফর টাইম বিং 2 বছর 3 বছরের জন্য আনা যায় কি না, আমার মনে হয় ভাবার সময় আসছে। এই শিশু হত্যা, শিশু নির্যাতন, এইটা তো 2-3টে ঘটনা এইভাবে ঘটেছে বলে আমাদের সামনে আসছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময়, যাওয়ার সময়, আজকে আমার একজন স্টাফের কাছে শুনলাম তার মেয়েটা মাত্র 17 বছর বয়স, সে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যেতেই পারে না, এত বেশি ইপটিজিং হয়। আমরা জানি 2010-11 সময় ইপটিজিং একটা মহামারী আকার ধারণ করেছিল। সেই জন্য আমরা বলছি যে ওভারঅল যে আমাদের সোশ্যাল সেফটি, নিরাপত্তা, এটা অত্যন্ত নিম্নমানের, এবং এখানে অনেক ছেলেমেয়েরা অসহায়ত্ব বোধ করে। এইখানেই আমাদের যে রাষ্ট্রটাকে যে অবস্থা এখন আসছে, আমি বারংবার জিল্লু ভাই কথা বলি যে একটা ডিসফাংশনাল স্টেট। কি সেইটা? আপনি কয়েকটা উদাহরণ দিই। সাগররুনি তো বললাম, ঢাকা শহরের মাঝখানে মহাখালী ডিওসিস এলাকায় একটা ব্রিটিশ আমেরিকান টোবাকো ছিল। কি উৎপাদন করে? তামাক। ওর আশেপাশে স্কুল আছে, শিখবে 4টা আইন ভঙ্গ করে এইটা আপনার 40 বছর কন্টিনিউ করছে। শুধু রিসেন্টলি এটা হাইকোর্টের আদেশে সেটাকে এখন বোধহয় ওই সাভারের ওই দিকে নিয়েছে, বাট ইট কন্টিনিউড। এটা শুধু বাংলাদেশে সম্ভব, এবং ওখানে সবাই পরীক্ষা হয় নাই, কিন্তু বিভিন্ন হামকাশ এইগুলোয় ভোগে। তারপর আপনি ঢাকা শহরে একটা ভুয়া ব্যাংক, 60টা ব্যাংক আছে, এরপর একটা ভুয়া ব্যাংক কন্টিনিউ করছে। ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ নামে একটা কোঅপারেটিভ সোসাইটি, যাদের একটা ব্রাঞ্চ থাকার কথা, সেইখানে 143টা ব্রাঞ্চ খুলে তারা ব্যাংকিং ব্যবসা চালাচ্ছে সবার চোখের সামনে, নাকের ডগার উপরে। শুধু ঢাকা শহরে আছে 21টা ব্রাঞ্চ। এখন আসেন, বাংলাদেশে কোনো দুর্নীতির বিচার হয় না, কোনো দুর্নীতি। 5ই আগস্টের পরে একদম মানুষের পারসেপশনে যাদের 12 বছর 15 বছর সাজা হয়েছে, সবগুলা তুচ্ছ টেকনিক্যাল কারণ দিয়ে তাদেরকে খালাস করা হয়েছে। লাস্ট কথাটা বলি যে আমাদের ঢাকা শহরের বাস ড্রাইভার যেখানে খুশি সেখানে প্যাসেঞ্জার নামায় উঠায়। এই জায়গা আমাদের আশাবাদের জায়গা, এইখানেই আমাদের আশাবাদের জায়গা হইল তারেক সাহেব। উনি লন্ডনে 17 বছর থেকে আসছেন। উনি যে বক্তব্য দিচ্ছেন যশোরে, তিনি বলেছেন যদি বিএনপি স্বৈরতান্ত্রিকের দিকে ধাবিত হয় তাহলে তার পরিণত হবে আওয়ামী লীগের মতো। এবং বিএনপির অনেক নেতা, মির্জা ফখরুল সহ অনেক কথা বলছে। উনি যে কথাগুলো বলছে, এইটার 50% যদি বিএনপির নেতাকর্মীরা ইমপ্লিমেন্ট করতে পারে, রাষ্ট্র যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আমরা পরিবর্তন আশা করি, এবং আমি মনে করি উনি পারবে। উনি নিজে ট্রাক চালিয়ে রেখেছেন, ওনার যে লিডারশিপ, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেই ক্ষেত্রে উনি যে টিম গঠন করেছে, যদি কারো কোনো দুর্বলতা থাকে তাকে সরিয়ে দেবে। আপনি প্রেসিডেন্ট জিয়ার মতো টিম গঠন করে রাষ্ট্র পরিচালনা করেন, আপনি ইতিহাসে একটা নতুন মাইলস্টোন স্থাপন করার আপনার সুযোগ আসছে। সো এইটা আপনার সামনে চ্যালেঞ্জ, এবং আপনার সামনে ইতিহাস সৃষ্টি করার একটা সুযোগ আসছে। আমি আশা করি উনি সেই ইতিহাস সৃষ্টি করতে পারবেন। মিস্টার বিএম শামসুল হক জুয়েল, যে অনগোয়িং যে ক্রাইসিসগুলো, বিশেষ করে দুটো উল্লেখ করলাম, এর বাইরেও হয়তো আরো অনেক আছে। থ্যাংক ইউ সো মাচ জিল্লু ভাই টু হ্যাভিং মি, অ্যান্ড অলসো অলওয়েজ ওয়ান্ডারফুল টু বি ইউর শো। ওকে, অ্যান্ড সরোয়ার ভাই যে আলাপগুলো শুরু করলেন, স্পেশালি আপনি যেটা মেনশন করলেন যে রেপ এবং হামের ব্যাপারগুলো নিয়ে, আসলে দেখেন রেপটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে মানে সাম্প্রতিককালে, ইভেন তো আমি
আমি যদি ধারাবাহিকভাবে দেখি বিএনপির আগের আমলে, আমি আরেকদিন বলছিলাম যে একটা ইয়াসমিন হত্যার মাধ্যমে, দিনাজপুরের ইয়াসমিন হত্যাটা, ওই সময় এই রেপের ইস্যুটা কিভাবে বিএনপির সংগঠনকে ড্যামেজ করেছিল, তাই না? পরবর্তীকালে বিরোধী দল, ওই সময়ের বিরোধী দল তখন এটাকে কিভাবে ব্যবহার করেছিল। রেপ একটা ধারাবাহিক ক্রাইম, এটা হয়ে আসছে বাংলাদেশে বিগত, আপনি যদি 5-7 বছরের ইতিহাস দেখেন, এখানে মোর দেন 3000 রেপ হয়েছে, 3700 ইফ আই এম নট রং, মোর অর লেস হতে পারে আর কি। আপনি এই বিএনপি তার দায়িত্ব টেক ওভার করার পর থেকে এ পর্যন্ত মোর দেন 37 একটা ডেইলি স্টারের হিসাব অনুযায়ী 37 রেপ হয়েছে। আপনি যেই দিন রামিসার ইস্যু, সেই দিনেই 5টা রেপ হয়েছে, সৌরভ ভাই বললেন আর কি। আসলে দেখেন এই রেপগুলো কেন হচ্ছে, এটার মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কীভাবে আসছে, এটা লিগাল মানে আপনি অবস্থাগুলো কি করতে হবে। আমি এ ব্যাপারে মানে থিওরিটিক্যাল কথা বলে বেসিক্যালি খুব বেশি জাতিকে আশ্বস্ত করা যাবে না। আর গভর্নমেন্টও এই ব্যাপারে কী ধরনের ভূমিকা নেবে এটাও জাতিকে আশ্বস্ত করতে পারছে না বলেই জাতি কিন্তু মানুষ, নাগরিকরা যাদের ছেলে মেয়ে আছে স্কুল কলেজে যাচ্ছে, যে সৌরভ ভাই বললেন, এবং ইভেন রেপ শিশুরা না, অ্যাডলসন থেকে শুরু করে আপনি অ্যাজ পার ইউনাইটেড নেশন ডেফিনেশন, আপনি শিশু হলো জাস্ট বিলো 15 ইয়ার্স। আমি অ্যাডলসেন্টটা ধরতে হবে আপনাকে মানে শিশুদের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে লেটেস্ট আপনি এক্সাম্পলগুলো কি আছে, হাউ দে কন্ট্রোল অ্যাকচুয়ালি। আমি আপনাকে দুটো উদাহরণ এই মুহূর্তে আনতে পারি, সেটা হলো মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, হাউ দে ট্যাকেল অল দোজ ইস্যুস। সিঙ্গাপুরে ইনিশিয়ালি লাস্ট 13 ইয়ার্সে কোনো রেপের ঘটনা ঘটেনি। দেয়ার ওয়াজ অনলি ওয়ান রেপ ইনসিডেন্ট বিন হেল্ড, সেটা হলো এক ইন্ডিয়ান ট্যুরিস্ট অ্যানাদার ট্যুরিস্টকে সিঙ্গাপুর প্লাজার একটা হোটেল রুমে তাকে রেপ করা হয়েছে, বিকজ নট ইনভলভ ইন দ্য লোকাল পিপল। এইটাকেও তারা অ্যাড্রেস করেছে এমনভাবে। তো ওখানে রেপ যখন এই সিচুয়েশনগুলো হচ্ছিল, ওখানে সবচেয়ে বেশি মাঝখানে ক্রাইম হতো 10-15-20 বছর আগে, সেটা হলো মলেস্ট অন দ্য কিউ অফ দ্য বাস, অন দ্য কিউ অফ দ্য এমআরটি মানে মেট্রো, এবং ক্রাউডেড প্লেসে, এই জায়গাগুলোতে। তখন ওই সময় গোচক তং ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। হি টুক এ ভেরি মানে মানে অ্যাকশন, যে উনি বললেন যে যদি মলেস্টে ধরা পড়ে, মলেস্টে কেউ যদি মানে করে কি বলে ওটাকে, কমপ্লেন করে কোনো মেয়ে বা কোনো লেডিস, তাহলে ওকে ধরার 3 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে এবং 7 দিনের মধ্যে বিচার কমপ্লিট করতে হবে। ইউ উইল সি এমন সিচুয়েশন হলো উইদিন এ ফিউ মান্থস টাইম, এখন অলমোস্ট মলেস্ট কেস ইজ 0। আপনি যদি মানে ইভেন এভরিবডি ওয়াজ ভেরি কনসাস, তারা যাতে নিজেরাই টাচ না লাগে ইভেন অ্যাক্সিডেন্টালিও, তাহলে দে আর মোর সিকিউরড, এবং তারা নিজেকে ওইভাবেই ম্যানেজ করে। তাহলে আপনি কি হলো, প্রথমত হলো আর প্রচুর তারা মানে প্রচার চালালো যে এই আইনটার এই কনসিকুয়েন্সটা আপনি উইদিন এ শর্ট টাইম দে বিন কন্ট্রোল। আপনি যদি লিগাল ফ্রেমওয়ার্কের ভিতর না আনতে পারেন এই আইন এই ক্রাইমগুলোকে, তাহলে আপনি যদি মৃত্যুদণ্ড না দিতে পারেন, আপনি যদি যাবজ্জীবন না দিতে পারেন, আপনি যদি ইমিডিয়েটলি বিচার না করতে পারেন, তাহলে আপনি দেখেন বিগত 10-15 বছরে যত রেপের ঘটনা ঘটেছে জিল্লুর ভাই, অনেস্টলি স্পিকিং 0.8% বিচার হয়েছে। 3700 রেপের মধ্যে অনলি 0.8% গোজ টু দ্য মানে ফাইনাল জাজমেন্ট, বা রিমেইনিং আদার ইভেন চার্জশিটই হয়নি 80%-এর। তাহলে হাউ ইউ ক্যান কন্ট্রোল? আপনাকে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু টেক এ সার্টেন অ্যাকশন ইন অর্ডার টু স্টপ অল দিস রাবিশ। যেমন আপনি যদি এটা না করতে পারেন, তা জাতিকে কি সিগন্যাল দিবেন? বিকজ দিস গভর্নমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট গভর্নমেন্ট। আফটার 70 ইয়ার্স অফ ফ্যাসিস্ট অ্যাপ্রোচের পর মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি এই গভর্নমেন্টের উপর। কাজে সেক্ষেত্রে ডেফিনেটলি তাকে সামহাউ ওয়ান আর অ্যানাদার ওয়ে এই জিনিসটা করতে হবে এবং জাতিকে আশ্বস্ত করতে হবে, রেপিস্টদেরকে সিগন্যাল দিতে হবে যে নো, বাই ডুইং দিস ইউ ক্যানট এসকেপ ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। এই জিনিসগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আপনি কীভাবে আগাবেন? দ্বিতীয়ত আরেকটা উদাহরণ দেখেন, মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ ডান এ গ্রেট জব। উনি কী করেছিলেন? উনি দেখছিলেন যে ড্রাগ অ্যাডিক্টে ভরে যাচ্ছে দেশ, এবং দ্যাট ওয়াজ দ্য বিগ চ্যালেঞ্জ ইন মালয়েশিয়া অন দ্যাট টাইম। অ্যাজ অফ নাও দিস ইজ অলসো দ্য চ্যালেঞ্জ, বাট দ্যাট টাইম ওয়াজ দ্য বিগ চ্যালেঞ্জ। উনি করলো কি, ওয়ান ফাইন মর্নিংয়ে পার্লামেন্টে আইন করলো যে ড্রাগ প্রসেসর, ড্রাগ ট্রাফিকার এবং যারা ড্রাগ ডিলার, all these 3 kind of people,
যদি এটা ধরা পড়ে তাহলে স্ট্রেট ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি দেখেন ইভেন পাসপোর্টে আপনি যখন মালয়েশিয়ায় যাবেন আপনি দেখবেন একটা সিল মেরে দেয়, এই সিল মেরে দেয় ইমিগ্রেশনে যে ইফ ইউ আর ক্যারি অর প্রসেস অর ডিলিং, তাহলে ইভেন দো ইউ আর দ্য ফরেনার বাট ইউ হ্যাভ টু গো ফর দ্য লিগাল অ্যাকশন। তাহলে আপনি দেখেন ইভেন ফরেনারও বন্ধ, যে নাইজেরিয়ান, কোস্টারিকা, ইথিওপিয়ার, এই যে আফ্রিকান বেল্টের এরা এসে এখানে ব্যবসাগুলো করতো, এইভাবে সে অনেকগুলোকে ফাঁসিতে দিল উইদিন এ 1 month টাইম। একটা সিগন্যাল পেল জাতি। আমার কথা হলো যে যখন একটা সিচুয়েশন এই পর্যায়ে যায়, until and unless you do some kind of dramatic approach, otherwise you cannot control that. Because বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো যে কোনো কিছুর বিচার হয় না, কোনো ক্রাইমের বিচার হয় না। আপনি বলেন নট অনলি দ্যাট, এই যে সামাজিক ইস্যুগুলো এগুলো তো পলিটিক্যাল ইস্যু না, তো হোয়াই শুড ইউ মানে লিনিয়েন্ট অন দেম? পলিটিক্যাল ইস্যুগুলো একদল আসলে আরেক দলকে মাফ করে দিবে, একদল আসলে তাদের লোকদের মাফ করে দিবে, অন্য দল থাকলে ওর বিরোধী দলের উপর খরচ হবে। দ্যাট ওয়াজ দ্য কালচার, যেটা থেকেও আমাদের বের হওয়া উচিত। কিন্তু এই জিনিসগুলো তো হোল নাগরিকদের, দেশবাসীকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে, নতুন প্রজন্মের অস্তিত্ব নিয়ে, নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে, নতুন প্রজন্ম বিকশিত হওয়ার পথকে রুদ্ধ করে দিবে। ওই যে ভাই সরোয়ার ভাই একটু আগে বলছিলেন যে উনি মাদ্রাসায় যেতে পারছে না। This is not the only one incident. You can look at the everywhere, every part of this society, each and everywhere it is happening and it is increasing day by day. কাজেই এই গভর্নমেন্টকে অ্যান্ড স্পেশালি দেখেন এগুলো কার দায়িত্ব? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এই সমস্ত আইন শৃঙ্খলা, এই সমস্ত রেপ, এগুলো ডেফিনেটলি নট বাণিজ্য মন্ত্রণালয়, নট আদার মন্ত্রণালয়, ইট ইজ দ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হু ইজ দ্য অ্যাকচুয়ালি টুক ওভার বিং এ মিনিস্টার অ্যাজ এ হোম অ্যাফেয়ার্স? সেটা হলো আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন সাহেব। উনি এখন যদি উনি এই দায়িত্ব পালন করতে না পারে, ওনাকে সংবিধান বিষয়ক মন্ত্রী বানায় দেন। উনি সংবিধান ভালো বুঝে, সংবিধানের ব্যাখ্যা ভালো দেয়, সংবিধান নিয়ে বেশি কথা বলতে পারে, সংবিধান নিয়ে বিরোধী দলকে মানে ভালো সবক দেয়, এবং জুলাই চ্যাটার নিয়ে উনি সংবিধানের ব্যাখ্যা দিয়ে এখন নতুন করে কথা বলছেন। কাজে ওনাকে সংবিধান বিষয় আপনি ওনাকে ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার কেন বলতেন? না ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার ইন এ সেন্স যে মানে উনি তো প্রাইম মিনিস্টারের বিকল্প, অর্থাৎ উনি তো অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার সব ভূমিকা পালন করছে, উনি সংসদে ভূমিকা পালন করছে, উনি সংসদে ওনার বক্তব্য দিচ্ছেন এবং প্রতিটা ইস্যুতে উনি দেখেছেন। আই এম সরি যদিও প্রসঙ্গ করে মানা ঠিক কিনা আই ডু নট নো, বাট দ্যাট ওয়াজ এ ভেরি আই মিন ইট ইজ দৃষ্টিকটু ইন এ সেন্স যে একটা ভিডিও এটা রাইট না রং, এটা এই আইডিয়া তৈরি আমি তাও জানি না, বাট আমরা কি দেখলাম যে রামিসার বাসায় প্রাইম মিনিস্টার ওয়াজ দেয়ার অ্যান্ড হোম মিনিস্টার বিসাইড হিম সিটিং দেয়ার। উনি কাপল অফ টাইমস হি ওয়ান্টেড টু স্ট্যান্ড আপ এবং প্রাইম মিনিস্টার ইজ ভেরি মাচ জেনেরিয়াস, হি ওয়াজ লিসেনিং হিজ সিস্টার, মানে আই মিন রামিসার সিস্টার অ্যান্ড প্যারেন্টসদের কাছ থেকে শুনছে। উনি কাপল অফ টাইমস ইফ আই এম নট রং অ্যাজ পার ভিডিও ক্লিপ, উনি বারবার তাকে থামিয়ে দিচ্ছেন, বসে দিচ্ছেন, উনি বসে যাচ্ছেন। যেখানে প্রাইম মিনিস্টার একটা কি সাম কাইন্ড অফ প্রোটোকল, প্রাইম মিনিস্টার যখন যেটাতে উঠবে সবাই উঠবে, প্রাইম মিনিস্টার বসে আছেন, হি ওয়াজ ভেরি জেনারিয়াসলি লিসেনিং দ্য হোল স্টোরি অ্যান্ড হোয়াট এভার দ্য থিংস। তাহলে কি দাঁড়ালো? ওনাকে বারবার বসাচ্ছে। ইটস মানে আমি জানি না এটা প্রাইম মিনিস্টারের জন্য সম্মানজনক, বিএনপির জন্য সম্মানজনক, না জাতি হিসাবে আমাদের জন্য সম্মানজনক? এই জিনিসগুলো তো এই শুনেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগে জিল্লুর ভাই এভরিথিং ইজ গোজ টু দ্য পাবলিক, এভরিথিং ইজ গোজ টু দ্য পিপল। তাহলে তারা কিভাবে এটাকে দেখবেন আমি জানি না, বাট এটা ইজ ওয়ার্ড অ্যাকচুয়ালি। সেকেন্ড থিং ইজ দ্যাট যে আপনি দেখেন যে হাম নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, হাম নিয়ে প্রচুর কথা হয়েছে, কিন্তু আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমাদের হেলথ মিনিস্টার বলল যে ফাঁসি হওয়া উচিত যে যারা হাম নিয়ে এগুলো দুর্বলতা করেছে, কিন্তু আমার মনে হয় এখানে পলিটিক্যাল কথা না বলে বেসিক্যালি একটা বিচার বিভাগীয় তদন্ত এতদিন হলো না কেন, হচ্ছে না কেন? প্রতিদিন হামে সরোয়ার ভাই লোক মারা যাচ্ছে, প্রতিদিন বাচ্চারা মারা যাচ্ছে, এবং 500 বাচ্চা মারা গেছে, মোর দেন 500 প্লাস, না সেটাই বলছি 500 প্লাস মারা গেছে জিল্লুর ভাই। তাহলে আপনি আর কত মারা গেলে আপনি অ্যাকশনে যাবেন? আর কত শিশু, আর কোন অ্যাডোলসেন্ট, আর কত বেবি রেপ হলে আপনি অ্যাকশনে যাবেন? আমার মনে হয় টাইম ফাইনালি অ্যারাইভ যে আমাদেরকে এই দুটি সামাজিক ইস্যু, যে ইস্যু দুটো বেশি ভেরি বার্নিং রাইট নাও ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কান্ট্রি অ্যাট লার্জ, এই দুটোকে এই গভর্নমেন্ট অন্য কিছুর চেয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করা উচিত বলে আমার মনে হয়। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আমি দুটো প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলাম, কিন্তু এর বাইরে আরো কোনো প্রসঙ্গ যদি থাকে? এই দুইটা প্রসঙ্গ অত্যন্ত মানে ভাইটাল পয়েন্ট এই মুহূর্তে।
তো ওই জায়গাটাই আমি একটু আসি যে অপরাধ এবং অপরাধের যে বিচার প্রক্রিয়ার মেইন উদ্দেশ্য দুটো। একটা হলো যে কারেকশন, যে বিচার করে অপরাধীকে সঠিক শাস্তি দিয়ে সমাজকে কারেকশন করা হয়, এবং এইটা করতে হলে পিউনিটিভ অ্যাকশন নিতে হয়। সো আমাদের বিচার ব্যবস্থায় এই কারেক্টিভও কিছু নাই এবং পিউনিটিভনেস বলতে কিছু নাই। এটা বড় কারণ হলো এই দীর্ঘসূত্রিতা, এবং অপ্রিয় হলো সত্য, আমাদের এই বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে অপরাধীরা তাদের অপরাধ নির্বিঘ্নে চালিয়ে যায়। আমি আপনার এই টকশোতে আগে একবার বলছি, আবারও বলি, নাম উল্লেখ করে বলি, ওবায়দুল করিম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান, উদাহরণস্বরূপ আমি বলি, আরও উদাহরণ দিতে পারবো আমি। ওবায়দুল করিমের 44 বছর জেল হলো। একটা দেশ যদি ফাংশনাল দেশ হয়, 44 বছরের সাজাপ্রাপ্ত আসামি কি করে একদিনের জন্য জেলে না ঢোকে? হি ক্যান ওয়াক ফ্রি। দিস ইজ বাংলাদেশ অ্যাজ অফ টুডে। ইজ ইট? ইয়া। আরেকটা উদাহরণ দিই, বসুন্ধরা গ্রুপের মুনিয়ার ধর্ষক, অ্যালেস্ট কথাটা আমি বলি, কারণ এইটা ফাইনাল রিপোর্ট কোর্ট অ্যাকসেপ্ট করেছে এবং নারাজি পিটিশন মুনিয়ার বোনের সেইটা রিজেক্ট করেছে। এটা এপিল ফর্মে আছে, সে বাংলাদেশে আসছে। কোশ্চেন হলো কাকে ম্যানেজ করে সে আসছে। তার নামে এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্তত ডজনখানে মামলা আছে। রাষ্ট্র যারে খুশি তাকে ধরতে পারে, এর বিরুদ্ধে এখানে আইন কেন কাজ করে না? তাহলে ওই যে ডিসফাংশনাল স্টেট বললাম, সেই জায়গায় বলছে। এখন মানুষের সামনে কোশ্চেন আসছে যে মুনিয়ারকে যে প্রেগনেন্ট করেছিল, 3 সপ্তাহ আপনার প্রেগনেন্ট ছিল, এবং 2টা পুলিশ রিপোর্ট হয়েছে। সেই পুলিশ রিপোর্টে আসছে ওই বাসায় আনবির ছাড়া কারো অ্যাক্সেস ছিল না, সে একমাত্র যাওয়া আসা করতে পারত। এই বাচ্চাটা যাতে ভূমিষ্ঠ না হতে পারে সেই জন্য সেই এটাকে কিল করছে, ওই রিপোর্টের ভিতরে আছে। সে কি করে এখানে ঢুকলো? তাহলে কোশ্চেন আসে কাকে ম্যানেজ করছে। তারেক সাহেবের উচিত এইটাকে তদন্ত করা এবং ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা, ইমিডিয়েটলি ব্যবস্থা করে আইনের কাছে সোপর্দ করা, এবং এই সরকারের কয়জন ম্যানেজ করতে পেরেছে সেইটাও তদন্ত করা উচিত। তাহলে আমরা একটা ফাংশনাল স্টেট দেখতে চাই। সেইখানে বলা প্রয়োজন যে অপরাধ নিবারণ হয় না যদি অপরাধ করার পরে মানুষের স্মৃতিতে থাকাকালীন যদি সেটার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হয়। সো একটা বিচার যদি 15 থেকে 25 বছর সময় লাগে, তখন মানুষ এটা ভুলে যায়। বাইরে দেশে অনেক অপরাধ সামনে চলে আসে, যেটা ওই চায়নার উদাহরণ, সৌদি আরবে যেটা করে। আমার ভাই যেটা বলল যে 7 দিনের ভিতরে এটা বিচার সম্পূর্ণ করতে পারে। তাহলে আমাদের যদি এইটার ক্যাপাসিটি না থাকে, তাহলে ক্যাপাসিটি বিল্ড করতে হবে। আমরা কেন ক্যাপাসিটি বিল্ড করছি না? আমরা এখানে একাধিক আলোচনা বলছি যে হাইকোর্টে যে মামলা জট, সেই মামলা জট এত দ্রুত বিচার করলে অনেক সময় নিরপরাধ ব্যক্তিও তো জিল্লুর ভাই, আইনি আছে আপনার সামারি ট্রায়ালের বিধান আছে, সামারি ট্রায়ালের বিধান আছে। আপনি যদি কোনো অ্যাডজমেন্ট না দেন, তাহলে এই বিলম্বে বিচার এবং দ্রুত বিচার দুটারই কিছু এই কথাটাও এখন কোয়ালিফিকেশন দরকার, এইটারও কোয়ালিফিকেশন দরকার। হ্যাঁ, আপনি যদি কোনো বিরতি না দেন তাহলে এই 1 মাসে এটা সম্পন্ন করা সম্ভব, কিন্তু আপনি ওই যে নিম্ন করে করলেন। সেই জন্য যে আমার পৃথিবীতে অনেক মডেল তো আছে, তারা 3 মাসে কীভাবে করে। সিঙ্গাপুরে যে কোনো সিভিল ডিসপিউট এগ্রিমেন্ট থেকে যদি কোনো ডিসপিউট হয় 6 মাসের ভিতরে তারা নিষ্পত্তি করতে পারে, আর আমরা 6 বছরে পারি না। তাহলে আমরা ক্যাপাসিটি বিল্ড করি না কেন? ইউকেতে আপনার লে ম্যাজিস্ট্রেট আছে, সে বিচারকও না, আইনের ছাত্রও না, জাস্ট রিজনেবলনেস। তো সেখানে কোনো মামলা জট নাই কেন? তা আমরা সেইটা করতে পারি না কেন? সেটা তো এখানে আছে। সেই জন্য আমরা বলছিলাম প্রয়োজন বোধে আপনি 5,000 জজ নিয়োগ দেন। এখন 60,000 লয়ার আছে এবং একটা প্রভিশন করে, এই প্রভিশনগুলো আছে। নিম্ন আদালতে, প্রত্যেক আদালতে আপনি 50টা করে আপনার কোর্ট করেন, যেখানে যেটা প্রয়োজন অ্যাডহক বেসিসে করেন। এরপরে আপনি ওখান থেকে যখন মামলা জট কমে যাবে আপনি তাদেরকে আবার ফিরিয়ে নেবেন। ইটস ম্যাটার অফ প্রভিশন। হাইকোর্টে মিনিমাম আমরা যখন আলোচনা করি লয়াররা বসে, যে আমরা মনে করি মিনিমাম 200 বেঞ্চ হওয়া উচিত হাইকোর্টে এই মামলা জট যদি আপনি নিষ্পত্তি করতে চান। মামলা শুনানি একটা যুদ্ধের সমান,
আপনি কোনোভাবে করে একটা রুল পেলেন, সেটা আর শুনানি করতে পারবেন না, অপরাধীর কিন্তু ঘুরে বেড়ায়। অ্যাপিলেট ডিভিশনে যে মামলা জট আছে মিনিমাম 30টা বেঞ্চ দরকার। ইট ইজ পসিবল। আপনি সেইটাকে আপনি প্রভিশন আনেন। আমাদের কনস্টিটিউশন আছে আপনার টেম্পোরারি জাজ নিয়োগ করা, সেইখানে প্রভিশন আছে তুমি যতদিন জট থাকবে 5 বছর, ম্যাটার অফ 5 ইয়ার্স, 5 বছর পরে তারা আবার বেঞ্চে ফেরত আসবে, এই বারে ফেরত আসবে, নো প্রবলেম অ্যাট অল। সো এটা তো ইটস এ ম্যাটার অফ লিডারশিপ, এবং সেই লিডারশিপ তো আমরা এখন আশা করি যে যেহেতু উনি লন্ডনে উনি বিচার ব্যবস্থা দেখে আসছেন, সিভিল রাইটস দেখে আসছেন, লিবারেল ডেমোক্রেসি দেখে আসছেন, জবাবদিহিতা দেখে আসছেন, দুর্নীতিমুক্ত কীভাবে করতে হয় সেগুলো দেখে আসছেন। আমরা তো চাই, এবং যে সমস্ত সমাজ ফেল্ড করেছে বিকজ অফ লিডারশিপ, আর যে সমস্ত সমাজ টেক আপ করেছে দ্যাট ইজ অলসো বিকজ অফ লিডারশিপ। সো ইট ইজ দ্য লিডারশিপ। 1 নম্বর ক্রাইসিস যদি কোনো সমাজের জন্য বলেন, কোনো রাষ্ট্রের জন্য বলেন, ইট ইজ দ্য লিডারশিপ। আইদার লিডারশিপ টেক্স ইট অফ অর ড্যামেজ ইট। তো সেই জন্য এই সামনে যেটি আসছে, ড্রাগের কথা যেটা বললো, ড্রাগের সাথে যদি মন্ত্রী এমপিরা জড়িত না থাকে, ড্রাগটা তো বাংলাদেশের বড় সমস্যা। মন্ত্রী এমপিরা যদি জড়িত না থাকে 90% সমস্যা এমনিতেই সমাধান, এবং ল এনফোর্সমেন্ট এটা যদি না থাকে। আমি আপনার সাথে একটা উদাহরণ দিছিলাম, আবারও সেটা বলি, কারণ অনেক সময় নতুন ভিউয়ার্স আসে। আমার বন্ধু এসএসএফে চাকরি করে, এখন এসএসএফের মেজর সাহেব, এক এমপি তাকে হঠাৎ করে রাত 2টার সময় বলতেছে, ভাই সংসদ ভবনের সামনে 3টা লোক ধরে ফেলছে পুলিশে। কী হয়েছে? বলে মাদক সহ ধরা পড়ছে, লোকগুলো আমার, আপনি একটু থানায় ফোন করেন। এখন প্রাইম মিনিস্টার অফিসে এসএসএফের একটা মেজর সাহেব যদি ফোন করে, তখন ওসি বলবে স্যার ফোন করছে, আমার তো কিছু একটা করতে হয়, ছেড়ে দেবে। তার মানে ওই এমপি এর সাথে জড়িত। কুখ্যাত বদির কথা তো আমরা সবাই জানি। আমাদের পিরিজপুরে একটা এমপি ছিল কুখ্যাত, এর নাম আউয়াল। জাস্ট এমনি পরে মেজর কি ফোন করে নাই, ফোন করে নাই, এবং সে নিজেকে অ্যাডজাস্ট করতে না পেরে আমেরিকা চলে গেছে। বা তার বসকে জানিয়েছিলেন, মানে আমি বুঝছি জানিয়েছি সরকার প্রধানকে, না সরকার প্রধান তার বসকে, তার যে ইমিডিয়েট রিপোর্টিং হেড তাকে বলেছিল। সো এই জন্য মানে আই এম কনভিন্সড মন্ত্রী এমপি এবং ক্ষমতাসীন দলের লোকজন যদি এই মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে, 90% মাদক নির্মূল এমনিতে হয়ে যায়। তাহলে ওই যে দলের যে দুর্নীতিবাজ অংশ, যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত হয়, তাদেরকে আগে শাস্তির সম্মুখীন করতে হবে। সেই ক্ষেত্রে ওই উদাহরণটা আমরা সবসময় দেখি যে বাংলাদেশে একজন বিচারপতি ছিল, বিচারপতি মোর্শেদ, 1969 মারগুব মোর্শেদ সাহেবের ফাদার। ওনার জাজমেন্টে 3জন মন্ত্রীর চাকরি চলে গেছিল। আর আওয়ামী লীগ রেজিমের সময় আদালত অবমাননায় শাস্তি হয়েছে, সেই মন্ত্রীর চাকরি যায় নাই। বাংলাদেশের মানুষ দেখতে চায় মন্ত্রিসভার যদি কেউ অনৈতিক কাজ করে, তারেক সাহেব তাকে কিক আউট করবে। এইটা বাংলাদেশের মানুষের আশাবাদ। নট অনলি কিক আউটটাই তো সর্বোচ্চ শাস্তি না, আইনের আওতায়। লিকুয়ান ইয়ন দুর্নীতির অভিযোগে তার 3জন মন্ত্রীকে ডিসমিস করেছিল এবং বিচারের সম্মুখীন করেছিল। কারণ মন্ত্রীকে ডিসমিস করা তো অত বড় শাস্তি না, বরং প্রেসিডেন্টকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। প্রেসিডেন্টকে, সিটিং প্রেসিডেন্টকে। বার্লুসকোনি ইটালির একটা কমিক বয় ছিল, কুবিয়া। এই বার্লুসকোনি প্রাইম মিনিস্টার অবস্থায় আদালতে হাজিরা দিতে হয়েছে। সো লন্ডন চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি, চ্যাম্পিয়ন অফ রুল অফ ল, জাস্টিস, আমরা দেখতে চাই বাংলাদেশ ছোট লন্ডন উনি কায়েম করতে পেরেছে তারেক সাহেব, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। জি মিস্টার জুয়েল। না ভাই, যেটা বললেন যে আরো অন্যান্য কোনো ইস্যু যদি আপনি মনে করেন যে এর সঙ্গে রিলেভেন্ট, মানে সামাজিক, আচ্ছা এখানে মানে বিএনপির যে বা গভর্নমেন্টের পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি আমরা। নিজুল ভাই দেখেন, এই যে ভাই যেগুলো বললো সেগুলো তো ডেফিনেটলি, এবং এর বাইরেও কিছু কথা আছে। যেরকম খালেদা জিয়ার সময়কালে আপনার মনে আছে কিনা নারী এবং শিশু নির্যাতন আইন, যেটা এটা শি ওয়াজ অ্যাকচুয়ালি, এবং ওই যে এসিড ছুঁড়ে মারতো মেয়েদের উপরে, সেটা তো পুরো আইন করে মৃত্যুদণ্ড দিয়ে পরে বন্ধ করা হলো। তখন যে ইস্যুটা আসলো যে, এবং তারপর হলো ওই যে গৃহকর্তী, মানে গৃহপরিচারিকা, হ্যাঁ, অনেক বেড়ে গেল। তখন উনি একটা সিদ্ধান্ত নিলেন ওই মন্ত্রী পরিষদে খালেদা জিয়ার নেতৃত্বে, যে উনি একটা নতুন আইন করলেন। ইফ আই এম নট রং, ব্যারিস্টার মওদুদ ওয়াজ দ্য ল মিনিস্টার। তো তখন এটা করে আপনি দেখেন এখনো কিন্তু ওই আইনকে সবাই ভয় করে, বিকজ যে যখনই এই টাইপের কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়,
বা এই টাইপের যদি নারী ও শিশু নির্যাতনের কেস ঘটে, তখন দেখেন ওই আইনের কারণে এখন সমাজে অনেকটা কন্ট্রোল ওই জিনিসটা। বিকজ এমন না যে আমরা করতে পারবো না বা আমরা করতে পারি নাই, হয়তো মাঝখানে এটার আবার অধপতন হয়েছে, কিন্তু বিএনপির খালেদা জিয়ার আমলে যেহেতু এটা একটা উদাহরণ আছে, আমার মনে হয় ইমিডিয়েটলি আমাদেরকে এই দুটো ইস্যু নিয়ে, অর্থাৎ রেপ এবং হামের যে ঘটনাটা ঘটলো এটা বিচার বিভাগীয় তদন্ত এবং রেপের ব্যাপারে একটা নতুন আইন বা এই ধরনের করতে হবে আপনাকে। এর বাইরে আপনি দেখেন যে সমাজে আপনি হেলথ সেক্টর যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, এডুকেশন সেক্টর, হ্যাঁ, যেটা নিয়ে হচ্ছে আজকে গোটা মানে বিএনপির দায়িত্ব গ্রহণের এই 3 মাসের মধ্যে আপনি সবচেয়ে প্যাথেটিক ঘটনা কি জানেন জিল্লুর ভাই? যে প্রাইম মিনিস্টার যাচ্ছে এক জায়গায়, বাইরে ভুয়া ভুয়া স্লোগান, স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসছে, মানে ইফ আই এম নট রং অ্যাট লিস্ট স্লোগানটা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে না, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে, বাট ওখানে তো প্রাইম মিনিস্টার ওয়াজ দেয়ার, যা ছিলেন। তো আপনি দেখেন, ডোন্ট ইউ থিঙ্ক ইজ ইট এ বিগ স্ল্যাপ অ্যাকচুয়ালি ফর দ্য গভর্নমেন্ট, যে মাত্র 3 মাসের মাথায় একটা গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাচ্ছে এবং যার কারণে অন দ্য স্ট্রিট স্বরাষ্ট্রমন্ত্রীকে বা এই গভর্নমেন্টকে এই ভুয়া ভুয়া স্লোগান শুনতে হচ্ছে। ইট ইজ টু প্যাথেটিক ফর দ্য এনি গভর্নমেন্ট আপন টেকেন ওভার উইদিন 3 মান্থস টাইম। তো এটা কেন ইমিডিয়েটলি আমার মনে হয় প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিমকে এটা একটু অ্যানালাইসিস করতে হবে। আপনি মানে খুব বেশি এটা হানিমুন পিরিয়ডটা না, বেসিক্যালি মানুষের এক্সপেকটেশন ইজ টু হাই বিকজ অফ আপন মানে ফল ডাউন, দীর্ঘদিন ক্রাইসিসের মধ্যে তো বাংলাদেশ ছিল, সেই কারণে 17 বছরের যে ফ্যাসিস্ট, এই 17 বছরের নির্যাতন, নিপীড়ন, গুম খুনের প্রেক্ষাপটের বাইরে এসে মানুষের চাওয়া পাওয়াটা, এবং বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে, হি হ্যাজ এ অ্যাবসলিউট মেজরিটি, হি হ্যাজ এ দ্যাট পাওয়ার, দ্যাট অ্যাবিলিটি টু কন্ট্রোল। এখন আপনি কি বলবেন যে না আমার হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট ইজ আওয়ার লিমিটেশন, হোয়াট ইজ আওয়ার উইকনেস? অ্যাকচুয়ালি তার তো কোনো উইকনেস থাকার কথা না, যদি আনটিল অ্যান্ড আনলেস তার নিজেরা কেউ জড়িত না থাকে, আইদার ইট ইজ ইন করাপশন অর ইট ইজ ইন আদার রিলেটেড ইস্যু, অথবা হোয়াট ইজ দেয়ার মানে লিমিটেশন, পার্লামেন্টে দে হ্যাভ এ মোর দেন 2/3 মেজরিটি, because he does not, this government does not have any limitation in order to pass the any law or anything. তাহলে আপনি কেন করবেন না? তাহলে আপনি যদি if you wanted to think about the country, welfare of the country, and if you wanted to control the everything, এগুলোকে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার আগেই you have to be very much careful to do the things properly. কাজে এই জিনিসগুলো আমার মনে হয় গভর্নমেন্ট কেন এটাকে হালকাভাবে দেখবে এটার যেমন কারণ নাই, কিন্তু যে ধরনের অ্যাকশন, যে ধরনের স্ট্রং অ্যাপ্রোচ নেওয়া দরকার, সো ফার লাস্ট 3 মান্থস ইন এনি ইস্যু আমরা এটাতে দেখতে পাচ্ছি না। তো কাজে দ্যাট ওয়াজ দ্য মোস্ট অ্যালার্মিং পার্ট রাইট নাও। আপনি দেখেন এই যে ছাত্র মানে স্টুডেন্ট পলিটিক্স বা এর কিছুদিন আগে আমরা দেখলাম যে সব জায়গায় এখনও আপনি দেখেন যে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যে জিনিসগুলো বলা হয় যে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ, হ্যানত্যান, এগুলো কিন্তু কোনোটাই কমে না দিল্লু ভাই। আপনি দেখেন যে এগুলো খুব বেশি হয়তো কোনো ক্ষেত্রে একটু যে এমপিগুলো একটু স্ট্রং, এরকম কিছু ক্ষেত্রে মানে আইদার দে টুক দ্য পার্সোনাল ইনিশিয়েটিভ ইন অর্ডার টু কন্ট্রোল দেম। মানে বাট কেউ বলেন যে অভ্যুত্থানের পর থেকে ইলেকশন পর্যন্ত যেই পরিমাণ অভিযোগ ছিল সেটা ইলেকশনের পরে অনেকখানি কমে এসেছে। হ্যাঁ, অনেকখানি কমেছে, কিন্তু স্টিল নট আপ টু দ্য মার্ক ইয়েট। আমি যেটা বলতে যাচ্ছি, আপনি খোঁজ দেন, আপনি গ্রাসরুট পর্যায়ে দেখেন, স্টিল দেয়ার ইজ দেয়ার, হয়তো দ্য ফরম্যাট শুড বি ডিফারেন্স হয়েছে, কিন্তু আমার মনে হয় এটাকে জিরো টলারেন্স আনা উচিত। বিএনপিকে ড্যামেজ করেছিল এটা, এবং ভবিষ্যতে এখন তো রাষ্ট্র ক্ষমতায় আসার পর তার যে উইকনেসগুলো, লিমিটেশনগুলো জাতির কাছে স্পষ্ট হবে, তখন এটাকে আলাদাভাবে দেখা হবে। কিন্তু ওভারঅল বিএনপির নামে যে কমপ্লেনগুলো বা যে এলিগেশনগুলো ছিল আফটার ফল ডাউন দ্য হাসিনা, তখন ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু এখনও বেরিয়ে আসতে পারে নাই। আমার মনে হয় বিং এ পপুলার অর্গানাইজেশন, এবং যেটা সরোয়ার ভাই বললো, অফকোর্স যে প্রাইম মিনিস্টার লং টাইম হি ওয়াজ ইন ওয়েস্ট, হি হ্যাজ সিন এভরিথিং অ্যান্ড হি হ্যাজ মানে হি ওয়ান্টেড টু ডু ইমপ্লিমেন্ট টু ডু সামথিং ইন অর্ডার টু দ্যাট ওয়ে, তখন জাতীয় হয়তো তার কাছ থেকে আলাদাভাবে নতুন কিছু দেখতে চাইবে, এবং যেটা মানুষ এক্সপেক্ট করছে, কিন্তু আনটিল অ্যান্ড আনলেস the unfortunately it is not heading to that direction yet. দেখুন, যে ভঙ্গুর অবস্থা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি টেক ওভার করছে, দিস ইজ এ ভেরি আফিল টাস্ক, ভেরি চ্যালেঞ্জিং। এরপরও এই চ্যালেঞ্জ উত্তরণ করা সম্ভব, এবং আমরা মনে করি
যে সেই রিপোর্টসগুলো উনি দেখছেন, প্রধানমন্ত্রী দেখছেন। উনি এখন প্রতিদিন মিনিমাম 5 জায়গা থেকে ইন্টেলিজেন্স ব্রিফিং পায়। প্রথম হলো ডিজিএফআই, এনএসআই, পুলিশ, ওনার পার্সোনাল সোর্স এবং ওনার পলিটিক্যাল সোর্স। এই থেকে আমি মনে করি যে উনি সঠিক সিদ্ধান্তে আসবেন এবং যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তিনি সেই ব্যবস্থাগুলো নেবেন। এইটা এদেশের মানুষের আশাবাদ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার কান পর্যন্ত পৌঁছায় কিনা 2-3টা ইস্যু আমি সামনে আসি। যে ঢাকার রাস্তায় শিয়ালের আগমন, সেটা কি? গত 15 বছর আমরা দেখতাম মন্ত্রী এমপি তো বাদ, এই পার্টির হোমরা সামরারা এই রাস্তায় যে হুডিং, যেটা সম্পূর্ণ আইনে নিষিদ্ধ, হুডিং, গাড়িতে হুডিং ব্যবহার করে অন্য গাড়িতে বাচ্চা, অসুস্থ, বয়স্ক লোক যে থাকে, দে ডোন্ট কেয়ার। আমি আজকে যখন আসছিলাম ওই একই শব্দ আমি দেখলাম, মানে পম 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 করতেই আছে। আমি দেখলাম একটা পুলিশের গাড়ি, তার পিছনে একটা পতাকা গাড়ি। আমি আর সহ্য করতে পারি না, আমি হাতটা জাগাইলাম যদি বুঝে থাকে যে আমি এটা প্রতিবাদ করতেছি। সো ওই শিয়ালের আগমন আবার ঘটছে। এখানে কিছু এমপি, কিছু মন্ত্রী এরকম হয়, এই তাড়াতাড়ি ওই হুডিং লাগাও, ওই শব্দ না হলে মন্ত্রী সেটা তো বুঝবে না আমাকে। এই ধরনের টেম্পারামেন্ট যাদের, তাদেরকে ওই টিম থেকে আপনি মনে করছেন যে প্রধানমন্ত্রী তো অনেক কিছু কমিয়ে ফেলছেন ফেলছে এইসব বিষয়ে। অথচ সেই এই হুডিং যেটা মানে রাস্তায় মানে মনে হয় যেন শিয়ালের চেয়েও বেশি শব্দ করে চলতে পছন্দ করে, তার মানে দে আর আনফিট, they wanted to show up actually. শো আপ সবাইটা। তো এই জন্য আর এই যে ভুয়ো বললেন, এটা তো আমিও দেখেছি। এইখান থেকে ওনার রিড করতে হবে। আমি যেটা বলি যে একটা ঐতিহাসিক ভুলের ভিতরে বিএনপি ঢুকলো কিনা সেটা তাদের ডিবেট করা উচিত। সেটা কি? জন আকাঙ্ক্ষার বাইরে চলে যেয়ে কেউ সফল হয়নি। জন আকাঙ্ক্ষার বাইরে কি? জুলাই সনদ, Exactly. গণভোট। সো এইটা যেটা আপনি বাতিল করছেন, তার চেয়ে যদি আপনি ভালো বিল না নেন, তাহলে মানুষের যে পারসেপশন সৃষ্টি হবে, দ্য পারসেপশন ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য রিয়েলিটি, তখন এই ভুয়া শব্দ বেড়ে যাবে। আর আপনি যদি নেক্সট সেশনেই যদি এই বিলগুলো আরও বৃহত্তর আকারে আনেন, তাহলে কিন্তু আপনি তখন বাহাবা পাবেন। সেইখানে মনে রাখতে হবে যে হু ওয়ান্টস টু ডিনাই জুলাই, জুলাইকে ডিনাই করতে চায় আওয়ামী লীগ, আর কে? ইন্ডিয়া। ইন্ডিয়া ভাবে দিস ইজ নট অনলি দ্য ডিফিট অফ আওয়ামী লীগ, দিস ইজ অলসো দ্য ডিফিট অফ ফরেন পলিসি অফ ইন্ডিয়া। তাহলে ওই লাইনে যদি ক্ষমতাসীনরা যায়, তাহলে ম্যাচ হয়ে যায় যে তাহলে ওই প্রজেক্টে আগাচ্ছে কিনা। দিস ইজ ভেরি ভেরি সিরিয়াস ম্যাটার। আই হোপ ওনারা এটা বিবেচনায় নেবে। আরেকটা হলো, আরেকটা জায়গায় অনেকে খেয়াল করতে পারে নাই, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, উনি যদি এই প্রোগ্রাম শুনে থাকে অথবা ওনাকে যদি কেউ বলে থাকে, ইমিডিয়েটলি আপনি দুর্নীতি দমন কমিশন গঠন করেন। দুর্নীতি দমন কমিশনের এখন নাই কমিশনে, দুর্নীতি দমনের কমিশনের প্রায় 2 মাস হয়ে গেছে, দুর্নীতি দমন কমিশন নাই। রিজাইন করার পর কেউ আসেনি। দুর্নীতি দমন কমিশন বিএনপি, এই দুর্নীতি দমন কমিশন আইনটা করছিল বিএনপি 2004-এ। Yes. সেই সময় 2 জন কমিশনার নিজেদের ভিতরে এমন যুদ্ধ করলেন যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই কমিশন যেটা পদত্যাগ করছে, দে ওয়ার ডুইং ফাইন, আমি বলবো। সোপার সবচেয়ে স্ট্রং দুর্নীতি দমন কমিশন ছিল, তারা রিজাইন করছে। এবং সরকারের যদি ডিজায়ার না থাকে তাহলে তারা করতো না। আপনি একটা আইনে আছে যে 1 মাসের ভিতরে কমিশন অথবা কেউ যদি 1 মাসের ভিতরে সেইটাকে নতুন কমিশন দিতে হবে, সেই আইনটাও কিন্তু ভঙ্গ হচ্ছে। কেন এই যত বেশি বিলম্ব হবে, তত বেশি মানুষের ভিতরে ধারণা সৃষ্টি হবে যে দুর্নীতি দমনের ব্যাপারে আপনি পলিসি নিয়েছেন যে একদম জিরো টলারেন্স, দুর্নীতির টুটি চেপে ধরতে চান, কিন্তু কার্যক্রমে কিন্তু সেটার বিপরীত সিগন্যাল যাচ্ছে। সেইখানে মানুষের ভিতরে ধারণা সৃষ্টি হচ্ছে যে দেন দরবার হচ্ছে এখানে। এবং বাইরে বাজারে একটা কথা ছড়াচ্ছে, সমস্ত কনস্টিটিউশনাল পোস্ট অর ইম্পর্টেন্ট পোস্ট এখানে দেন দরবার হয়। সেইটাও তদন্ত করা উচিত। আমি সেজন্য বলবো যে আপনি যেহেতু ঘোষণা করেছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এবং টুটি চেপে ধরবেন, ইমিডিয়েটলি যে কমিশন রিজাইন করছে তার চেয়ে স্ট্রং একটা কমিশন দেন। দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি নিবারণ বাংলাদেশে সবচেয়ে বড় আর একটা চ্যালেঞ্জ এই সরকারের সামনে। জি
মিস্টার জুয়েল। হ্যাঁ জি, আপনি দেখেন এই যে সরোয়ার ভাই যে প্রসঙ্গটা আনলো যে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট মানে একটি গভর্নমেন্টের অধ্যাদেশের মানে অর্ডারের মাধ্যমে এটাকে আবার পুল আউট করা হয়েছে, টেনে নেওয়া হয়েছে, যেটা আপনি যেটা বললেন। ওনারা বলছেন যে ওনারা আরো ওগুলোর মধ্যে অনেক লুফুল ছিল, ওগুলো না না সেগুলো ঠিক আছে, আপনি জুলাই সনদ এগুলো করবেন এবং না জুলাই সনদ প্রধানমন্ত্রী তো বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু জুলাই সনদ নিয়ে যদি আপনি বলেন যে 16টা ব্যাপারে তারা পাস করে নাই, যেটা আমরা এর আগেও আলোচনা করেছি এখানে, যে রিমেইনিং গুলো তারা পাস করেছে এবং যেগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছাড়াও গুম কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয়, তারপর মানবাধিকার কমিশন, তারপরে হলো যে জিনিসগুলো ছিল একের পর এক, এগুলো যখন তারা বললো অধিকতর আইন দিয়ে তারা নিয়ে আসবে, সেই অবস্থায় যখন এটাকে মানে বার দেওয়া ছিল হাইকোর্টের পক্ষ থেকে যে না সচিবালয়কে অ্যাজ ইট ইজ এভাবেই রাখতে হবে, কিন্তু যখন সিগন্যালটা কি আপনি বলছেন ইউ হ্যাভ টু ব্রিং আউট দ্য নিউ ল ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য বেটার ওয়ে, দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লেনেশন ফ্রম দেম। এবং এই আমাদের মানে সালাউদ্দিন সাহেবই এই বক্তব্যগুলো বেশি দিয়েছিলেন টুগেদার উইথ ল মিনিস্টার। তাহলে আপনি সেক্রেটারিয়েটকে আবার এখন উড্ড করালেন কেন? তো সিগন্যালগুলো ইজ নট এ রাইট ডিরেকশন গোয়িং অন। জুলাই সনদ নিয়ে অলরেডি ইয়াংদের মাঝে, জুলাই শক্তির মাঝে, জুলাই যোদ্ধাদের মাঝে, জুলাইয়ের পক্ষে সিম্প্যাথি সমস্ত মানব গোষ্ঠী, জনগোষ্ঠী এবং সাধারণ নাগরিকদের মধ্যে সাম কাইন্ড অফ রিয়াকশন আছে। সেইটাকে যদি আপনি হাইড করার চেষ্টা করেন, আন্ডার দ্য কার্পেট দেওয়ার চেষ্টা করেন এই সমস্যাগুলোকে বা এই ইস্যুগুলোকে, দ্যাট উইল বি দ্য অ্যানাদার ডিজাস্টার ফর দ্য বিএনপি। বিকজ বিএনপি বা এই গভর্নমেন্ট দায়িত্ব পেয়েছে, একটা নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে বিকজ অফ জুলাই স্যাক্রিফাইস, বিকজ অফ এই 1400 শহীদের বিনিময়ে 20,000 মানে পঙ্গুত্ব, আহত, গুম, খুন, 17 বছরে নির্যাতিত, নিপীড়িত সমস্ত কিছুর বিনিময়ে। কাজে আপনি যদি জুলাইকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন এবং জুলাইকে যদি আন্ডার দ্য কার্পেট দিয়ে এটাকে পলিটিসাইজড করে এটাকে যেনতেন করে যে এখান থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে রাজনীতি করার চেষ্টা করেন, ইট উইল বি দ্য বিগ ডিজাস্টার, টেক মাই ওয়ার্ড। কেননা এদেশের 37% ইয়াং জনগোষ্ঠী এবং 37%-এর মধ্যে মোরাললেস ম্যাক্সিমাম ইজ প্রো জুলাই ডেফিনেটলি, বিকজ দে আর অন দ্য স্ট্রিট, দে স্যাক্রিফাইস দেয়ার টাইম, দে স্যাক্রিফাইস লট অফ থিংস। কাজে এই ক্ষেত্রে এবং মোর ইয়াং পিপুল অ্যাডিং এভরি ডে ইন দ্য দিস জেনারেশন অফ পিপল। তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে বিএনপি, আমার মনে হয় এই প্রাইম মিনিস্টারকে, বিএনপিকে খুবই মানে সতর্কতার সাথে এই সিদ্ধান্তে আসতে হবে এবং আই এম শিওর যে এটা তারা আন্ডার দ্য কার্পেট নিয়ে যাবে না, এটাকে পলিটিসাইজড করবে না এবং নট অনলি দ্যাট, এটাকে তাদের যে মানে অ্যাড্রেসগুলো করতে চায় তারা প্রপারলি জাতিকে জানাবে এবং কনসাসনেসের ভিত্তিতে অন্যান্য রাজনৈতিক শক্তিকে, জুলাইয়ের সবাই যেহেতু অ্যান্টি আওয়ামী লীগ ছিল, সবাই যেহেতু অ্যান্টি ফ্যাসিস্ট ছিল, প্রত্যেকের স্যাক্রিফাইস আছে, সবাইকে একসাথে নিয়ে সাম কাইন্ড অফ কনসাসনেসের ভিত্তিতে আমার মনে হয় এটাকে সমাধান করা উচিত। এবং আই এম শিওর দ্য ওয়ে সরোয়ার ভাই সেড যে নেক্সট পার্লামেন্টেই এই ব্যাপারে আমার মনে হয় উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি দেখেন, এর পাশাপাশি আমাদের মানে ইটস টু স্লো, যেটা দুর্নীতি দমন কমিশন মোর দেন অ্যান্টি করাপশন কাউন্সিল মোর দেন 2 months হয়ে গেল যে নোবডি ইজ দেয়ার। তো আসলে এটা তো প্রায়োরিটি। আপনি করাপশনকে কি মানে ইউ আর নট থিঙ্কিং যে মানে অ্যান্টি করাপশন কাউন্সিল ইউ হ্যাভ টু মেড ইট ইমিডিয়েটলি। আপনি রাষ্ট্রের একটা বড় অর্গান, যে অর্গান উইল কন্ট্রোল দ্য করাপশন, সেখানে ডেডলক সিচুয়েশন হয়ে আছে, বাট ইউ আর নট টেকিং কেয়ার অন দেম। ভাই 30 সেকেন্ড একটু অ্যাড করি। এখন সমস্যা হয়েছে কি, দুর্নীতি দমনের চেয়ারম্যান ব্যতীত কেউ ওকলাতনামা সাইন করতে পারে এক্স্যাক্টলি। এই ফাঁকে অনেক নিকৃষ্ট দুর্নীতিবাজ বের হয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, আপিল করতে পারছে না। মাই পয়েন্ট ইজ দেয়ার, এই ধরনের একটা বৃহৎ অর্গানকে আপনি উইদাউট মানে লিডারশিপ ছাড়া আপনি কিভাবে, আমি জানি না এটা কি মানে এখন কি আবার ওই পর্যায়ে চলে যাচ্ছে যে একটু আগে যেমন সরকার বলছিলেন যে প্রাইম মিনিস্টার করতে হবে, আমরা শেখ হাসিনার আমলে দেখেছি না এটাতে প্রাইম মিনিস্টার জানতেন না, উনি জানলে এটা হতো, বা হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। দুর্নীতি দমন কমিশন এখনো প্রপারলি ফাংশন করতে পারছে না ডিউ টু দ্য ল্যাক অফ দ্য লিডারশিপ। এটা তো ঠিক না। আপনি ইউজিসির ক্ষেত্রে দেখেন, ইউজিসিকে আপনি ইউজিসি চেয়ারম্যান দিলেন, কিন্তু এরপরেও আপনি ইউজিসির অন্যান্যগুলোকে মেম্বার একজনকে দেওয়া হয়েছে দেখলাম, হ্যাঁ রিসেন্টলি, মেম্বার তো আরও আছে, মোট 4 জন। তো আপনি এই জিনিসগুলোকে আপনি, আমি জানি না এটা কি ইট ইজ মানে এটা কি টু টাফ ইন অর্ডার টু গেট দ্য রাইট পারসন ইন দ্য রাইট প্লেস? আই ডোন্ট থিঙ্ক সো।
তো কিন্তু এটা কেন হচ্ছে? তো এখানেও আমার মনে হচ্ছে যে এই স্থবিরতা বা এই ধরনের স্লোনেস পুরো জাতিকে, এখন মানুষ কনসাস এই জিনিসগুলোকে অ্যাড্রেস করাটা মানে এটা ডিলে করার কোনো কারণ নাই, ডিলে করা উচিতও হবে না, কেননা এগুলোই সমাজটাকে নেতৃত্ব দেয়, সমাজের বিভিন্ন অর্গানগুলোকে নেতৃত্ব দেয়। আমার মনে হয় এই জিনিসগুলো, আমার মনে হয় মানে আই এম টোটালি এগ্রি উইথ হিম দ্য ওয়ে থিংস গোইং। ব্যারিস্টার সরোয়ার হোসেন, না, আমি মনে করি যে ফাইনাল রাউন্ড, প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ব্যক্তিগতভাবে সংযম প্রদর্শন করছে, ওনার নেতাকর্মীরা সেই সংযম প্রদর্শন করবে, যদি না করে উনি সেটাকে বাধ্য করবেন। এইটা একটা জিনিস। আজকে আমার বাচ্চারা খুব ছোট, একজন 10 বছর, আগে 8 বছর, ছোট বাচ্চারা বলছিল দিস ইজ এ টক্সিক কান্ট্রি। আই এম সরি টু সে, এই রাস্তাঘাট দেখে, ওরা ইউটিউব দেখে, এগুলো সব দেখে, তো আমি বললাম যে নো, দিস ইজ ইয়োর বার্থ প্লেস। এক্স্যাক্টলি। তো সো আমি বললাম যে পৃথিবীর অনেক দেশ এভাবেই শুরু হয়েছে, উইল রিবিল্ড দিস কান্ট্রি, ডেভেলপ দিস কান্ট্রি। আমি মনে করি যে তারেক সাহেব সেই নেতৃত্বটা দিবে, এবং সেই থেকে আপনি ঘর আগে পরিষ্কার করুন। আপনি যদি ঘর আগে পরিষ্কার করতে পারেন, তাহলে মানুষের ভিতরে বিশ্বাস সৃষ্টি হবে, রিয়েলি আপনি সুশাসন ন্যায় বিচার আনতে পারবেন। জাতি বারবার হোঁচট খেতে চায় না, বারবার দেখতে চায় না। এখন পর্যন্ত 6 বার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। হি হ্যাজ কারেক্টলি রিয়েলাইজড যে কোনোভাবে যদি স্বৈরতান্ত্রিকদের দিকে যায়, তাহলে আওয়ামী লীগের মতো ডিজাস্টার হবে, এবং সেই দায়িত্ব প্রাইমারিলি লিডারশিপের। কারণ যে সমস্ত ভঙ্গুর কান্ট্রি লিডারশিপ একটা টেক অফ করেছে, একটা ভঙ্গুরতা থেকে সুশাসন ন্যায় বিচার থেকে গেছে, সেইখানে লিডারশিপ প্লেড এ প্যারামাউন্ট রোল। এক্স্যাক্টলি। রিসেন্ট উদাহরণ হলো রুয়ান্ডা, যেখানে হুতি এবং তুৎসিরা নিজেরা সিভিল ওয়ার করে 5 লক্ষ লোক সেইখানে নিহত হয়েছিল। সেই দেশ আজকে আফ্রিকার বুকে একটি সুশাসন এবং ন্যায় বিচারের দেশ। রাত 3টার সময় যদি কোনো গাড়ি যায়, লাল সিগন্যাল ক্রস করে না। বাঙালি জাতিকে বাধ্য করলে আইন মানে, সেটা রিসেন্ট উদাহরণ হয়েছে এআই কর্তৃক নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল। এখন আর মোটরসাইকেলের সামনে যায় না। এইটা হলো সুশাসন ন্যায় বিচারের ইন্ডিকেটর। সেটা কি, যে গ্রামের একজন মানুষ যে কোনো আইন বুঝে না, সে একটা অফিসে যে নির্বিঘ্নে তার নাগরিক এবং সাংবিধানিক অধিকার পেতে পারে কোনো দালাল ব্যতীত, দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ পসিবল। সো সেইটা আবারও বলবো যে মানুষের যে আশাবাদ সৃষ্টি হয়েছে, সেইটা পুরোটা এখন বিএনপির ঘাড়ে। বিএনপি সেই মিশন অ্যাকমপ্লিশ করবে বলে আমি মনে করি। ইতিমধ্যে অনেক কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, এবং জনগণ সেটা হাইলি অ্যাপ্রিসিয়েট করে, যে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না। এবং সেই ক্ষেত্রে বিগত দিনে যারা ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছে, সেইটা একটা আইন করে সেইটার ট্যাক্সগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনেন। সেটা আরও একটা ভালো উদাহরণ হবে। সামথিং হ্যাজ টু বি ডান আউট অফ দ্য বক্স। এক্স্যাক্টলি। আউট অফ দ্য বক্স। তথাকথিত রাজনীতি দিয়ে ভঙ্গুর সমাজকে, এই ধরনের ডিসফাংশনাল স্টেটকে আপনি সুশাসন ন্যায় বিচারে আনতে পারবেন না। সেইখানে কি লাগবে? ডেমোক্রেসি কাপলড উইথ বেনোভলেন্স অটোক্রেসি। সেইটা যদি হয়, তাহলে ওই লিকুয়ানের মডেল, ওই মাহাতির মোহাম্মদের মডেল। ডেমোক্রেসি চর্চা করবেন এবং বেনোভলেন্ট অটোক্রেসি আনতে হবে ন্যায্যতার স্বার্থে, সুশাসনের স্বার্থে। তাহলে আমরা সত্যিকারে এই যে স্যাক্রিফাইস, এই যে 5ই আগস্ট, সেইটার সুফল বাংলাদেশ পাবে, বাংলাদেশের জনগণ সেটার সুফল পাবে। জি না, যেহেতু লিডারশিপ, হ্যাঁ আমি শেষ করছি। লিডারশিপ নিয়ে যেহেতু কথা হলো, আপনি দেখেন আসলে লিডারশিপই আমাদের ইট ইজ এ ওয়ান্ডারফুল কান্ট্রি, অ্যাজ আই সেড অলওয়েজ, ইট ইজ এ ওয়ান্ডারফুল কান্ট্রি। এত ফার্টাইল ল্যান্ড পৃথিবীর প্রথম 5টির মধ্যে একটি। উই হ্যাভ এ বিগ পপুলেশন, ইট ক্যান বি অ্যাসেট দ্যাট বিগ, অ্যান্ড উই হ্যাভ এ মেজরিটি পিপল উই টক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড রিলিজিয়ান অলসো দ্য মেজরিটি ইজ দ্য সেম। এত ইউনিক একটা কান্ট্রি, অনলি ডিউ টু দ্য ল্যাক অফ দ্য লিডারশিপ উই আর দ্য ফার বিহাইন্ড ফ্রম দ্যাট এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড স্পেশালি ইন দ্য সিমিলার ওয়ার্ল্ড। আপনি দেখেন, আপনি সাম্প্রতিককালেও তো আমরা এই চেঞ্জগুলো দেখতে পাচ্ছি, দ্য ওয়ে থিংস গোয়িং অন। আপনি নেপালে দেখেন, নেপালের নিউ ইয়াং প্রাইম মিনিস্টার, দ্য ওয়ে দি হ্যান্ডেলিং দ্য এভরিথিং, ইট ইজ এ বিগ হোপ ফর দ্য নেপালিজ, বিকজ নেপালের দীর্ঘদিনের যে রাজনৈতিক ইতিহাস, দিস ইজ দ্য অনলি হিন্দু রাষ্ট্র ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু তারা বিজেপির মতো হিন্দু সংস্কৃতি বা হিন্দুত্ববাদ কায়েম করার জন্য দে আর নট রেডি ফর দ্যাট।
there is a different kind of, although it is a religious, মানে 100% হিন্দু religious country, তো এখানে নেপালের প্রধানমন্ত্রী, ইট ইজ এ বিগ হোপ ফর দ্য নেপালিজ। আপনি সাইমultaneously আপনি দেখেন, আমরা সবসময় কথা বলি লি কুয়ান ইউ অফ সিঙ্গাপুর, মাহাথির মোহাম্মদ অফ মালয়েশিয়া, অ্যান্ড দেন আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি রিসেন্টলি যদি আপনি কেনিয়া যান, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্য ওয়ে দে থিংস হ্যাপেন। কেনিয়া out of 55 countries in Africa, Kenya is the far behind in order to make progress, prosperity and development. But recently, Kenya is going to the top after the South Africa and Nigeria. আপনি দেখেন সাউথ আফ্রিকার মডেল আমাদের সামনে আছে। সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 37 বছরের সংগ্রামের পর যখন সে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, তারপর যখন উনি টেক ওভার করলেন বিং এ প্রেসিডেন্ট, হোয়াট হি হ্যাজ ডান, ইমিডিয়েটলি ডব্লিউ ক্লার্ককে উনি ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসলেন। দ্যাট ওয়াজ দ্য বিগ পলিটিক্যাল ডিসিশন ইন অর্ডার টু ইউনাইট দ্য পিপল। আপনি ইভেন দো ডোন্ট গো ফর দ্য কেনিয়া, ডোন্ট গো ফর দ্য সাউথ আফ্রিকা, ডোন্ট গো ফর দ্য আদার কান্ট্রি, আপনি বাংলাদেশেই দেখেন না কেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্য ওয়ে হি টুক ওভার অ্যান্ড আফটার দ্যাট সে সমস্ত রাজনৈতিক অপোনেন্ট শক্তিগুলোকে এক জায়গায় নিয়ে এসেছিল, ডান বাম মধ্যম সব পন্থাগুলোকে। এবং এখনও বলা হয় যে জিয়াউর রহমানের যে কয়েক বছরের শাসনামল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম ফর ইন বাংলাদেশ হিস্ট্রি। তা আমার কথা হলো যে তারেক রহমান সাহেব বা প্রধানমন্ত্রীর সামনে তো ইতিহাস আছে, why he is মানে not taking a right decision and a strong decision in order to implement all those things। জাতি এটা দেখতে চাই, যেভাবে জিয়াউর রহমান করেছেন, যতটুক খালেদা জিয়া যেভাবে সুশাসন যতটুক পেরেছেন উনি দিতে পেরেছেন, নাও ইজ দ্য ডিফারেন্ট সিনারিও, ডিফারেন্ট অ্যাটিটিউড, এখন ডিফারেন্ট নিউ জেনারেশন অফ দ্য পিপুল, দে ওয়ান্ট মোর অ্যাকশন রাদার দেন টকিং, অ্যান্ড উই হোপ যে নেশন উইল সি দ্যাট ফ্রম নিউ প্রাইম মিনিস্টার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার বিএম শামসুল হক জুয়েল এবং ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা হাম এবং ধর্ষণের, শিশু ধর্ষণ এবং হত্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অন্যান্য প্রসঙ্গেও আমরা এগিয়েছি। শেষ পর্যন্ত এসে ঠেকেছে যে নেতৃত্বের উপরে লিডারশিপের প্রবলেমটি বাংলাদেশের আমরা বহুবার আলোচনা করেছি, এটা বড় প্রবলেম। বর্তমান প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার আচার আচরণ, তার কার্যক্রম দিয়ে মানুষকে আমি বলবো যে সন্তুষ্ট করতে পেরেছেন আজ অবধি, কিন্তু তিনি একা সব কিছু বদলাতে পারবেন না। আর একা বদলানো অনেক ক্ষেত্রে সম্ভব যদি তিনি অনেক ক্ষেত্রে কঠোর হন। যে কোনো অপরাধী সে যেই হোক না কেন, তার চারপাশের হোক, সরকারের হোক কিংবা তার দলের হোক, তিনি যদি কঠোর হতে পারেন এবং মানুষের প্রতি তার ভালোবাসা যদি অব্যাহত রাখতে পারেন, সবসময় একই মাত্রায় রাখতে পারেন, তাহলে তিনি হয়তো একা অনেক কিছু বদলে ফেলতে পারবেন। আদারওয়াইজ তিনি যেমন বদলেছেন, তার পারিষদবর্গ সহ তার চারপাশে যারা আছে, তার দলের যা নেতৃত্ব আছে, এমনকি কর্মীদের মতো তাকে আমূল বদল আনতে হবে। মোটামুটি তার মতো না হলেও তার কাছাকাছি অনেক জায়গায় বদলগুলো তাদের মধ্যে আনতে হবে। অন্যথায় শেষ পর্যন্ত তার এই চেষ্টা, কষ্ট সবটাই কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। অন্তত আমার অতিথিদের বক্তব্য যদি আমি বুঝে থাকি, তাহলে সেটাই তারা বলবার চেষ্টা করেছেন। আমাদের কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা।